আইন শৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক, তারেক রহমানের দেশে ফেরা, বড়দিন ও নববর্ষের নিরাপত্তা নিয়ে আলোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠকে এ নির্দেশ প্রদান করেন তিনি। রবিবারের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে ৩ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। শুধু প্রথম আলো বা ডেইলি স্টারে আঘাত করা হয়নি, মব ভায়োলেন্সের মাধ্যমে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও জুলাই যুদ্ধের উপর আঘাত করা হয়েছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে এক হতে হয়ে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি। এতে অংশ নিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হওয়া মব ভায়োলেন্সের সাথে সরকারের একটি অংশের সমর্থন আছে, রাজনৈতিক সমর্থন আছে, এছাড়া এটি করা সম্ভব হতো না। নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, পৃথিবীর সব জায়গায় সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে, সে নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন লাগিয়ে দেয়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ডেইলি স্টার প্রথম আলো সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ২৬-২৭ জন আটকে ছিল, ফায়ার সার্ভিস যেতে দেওয়া হয়নি। নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে উপস্থিত হয়ে মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেন। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবনির্বাচিত কমিটি। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকদুম। নিয়াজ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আজকের কর্মসূচির এখনকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। রোকসানা, আমি এই মুহূর্তে অবস্থান করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে। মুক্তিযুদ্ধর প্রজন্ম যে কমিটি রয়েছে, সেই নবনির্বাচিত কমিটি এখানে আজকে ফুল দেওয়ার কথা রয়েছে। নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। 10টার দিকে এখানে এসেছেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এবং তার সাথে ছিলেন এই যে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এই কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নু। তাদের নেতৃত্বে এখানে নেতাকর্মীদের একটি বড় অংশ এসেছেন। আজকের এই কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখানে উপস্থিত হবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি এখনো রাস্তায় রয়েছেন। রাস্তায় যানজটের কারণে আসতে একটু দেরি হচ্ছে। আপনারা জানেন যে গত ২৪ নভেম্বর ঢাকা ৬ আসনের বিএনপির নমিনি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক করে এবং অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে এই যে কমিটি রয়েছে, এই কমিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১ নম্বর সদস্য ঘোষণা করা হয়েছে। আপনারা দেখছেন যে একটি বড় মিছিল আসছে এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই যে কর্মসূচি রয়েছে পুষ্পস্তবক অর্পণ, অর্থাৎ নতুন কমিটি যে শ্রদ্ধা নিবেদন করবেন জিয়াউর রহমানের মাজারে, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। নেতাকর্মীরা অলরেডি ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই কর্মসূচি
শুরু হবে আর কি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা, যে নেতাকর্মীদের একটা বড় অংশ আসছেন এবং রুহুল কবির রিজভী আসলে এই কর্মসূচি শেষ হবে আর কি। রোকসানা। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। চাঁপাই নবাবগঞ্জে অযত্ন ও অব্যবস্থাপনায় ঐতিহ্য হারিয়েছে আমনুরা রেল জংশন স্টেশন। খুঁড়িয়ে চলছে কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, ১.৫ দশকেরও বেশি সময় ধরে স্টেশনটিতে নেই কোনো যাত্রী ছাউনি। ফলে রোদ বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। মাঝে মধ্যেই ঘটে ছোট বড় দুর্ঘটনা। চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১.৫ দশক আগে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেল জংশন স্টেশনটি পরিত্যক্ত ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। তবে স্টেশনটিতে যাত্রী ওঠানামা থেকে শুরু করে চালু রয়েছে রেলের সব কার্যক্রম। স্টেশন চালু থাকলেও যাত্রীদের জন্য নেই কোনো ছাউনির ব্যবস্থা। রাখা হয়নি বিশুদ্ধ পানি এবং অনলাইন টিকিটেরও ব্যবস্থা। যাত্রী ছাউনি না থাকায় তীব্র রোদ আর বৃষ্টিতে বিপাকে পড়তে হয় যাত্রীদের। বিভিন্ন সময় দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অনেকেই। ব্রিটিশের আমলের এটা স্টেশন, এখানে ছাউনিটা নাই, ট্রেন নাই, টয়লেট নাই, অনলাইনের ব্যবস্থা নেই। অনলাইনের ব্যবস্থা হলে এই যাত্রীদের ভোগান্তি কমবে। একটি মাত্র হয়েছে ছাউনি হয়েছে আছে, সেটি হয়েছে অনেক পরিত্যক্ত অবস্থা হয়েছে পড়ে আছে। এখানে কোনো ল্যাট্রিনই নাই। ল্যাট্রিন একটা আছে, তো সবসময় মাস্টার তালা মেরে রাখে, ওদের কাছে চাবি থাকে। কোনো যাত্রী এখানে পেশার ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা কোনো ব্যবস্থাই নাই। 2000-এর পর থেকে এই স্টেশনের অবনতি হতে থাকে। ছেলেপেলে সব কলেজ যায়, চাঁপাই নবাবগঞ্জ কলেজ। এই যে ট্রেনগুলো একটাই সকালে নবাবগঞ্জ যায় 9:30টার সময়, আর কোনো ট্রেন নাই চাঁপাই যাওয়ার। রেল স্টেশনটি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং রহনপুর হয়ে ভারতের সিঙ্গাবাদ রেল বন্দরের সাথে যুক্ত হয়েছে। নিয়মিত চলাচল করছে অন্তত 10টি ট্রেন। তবে অবকাঠামো উন্নয়ন প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। নতুন একটি যাত্রী ছাউনি অনুমোদন হয়ে গেছে, এটা এখন টেন্ডারের অপেক্ষায় আছে। টেন্ডার হয়ে গেলে যাত্রী ছাউনির কাজটাও শুরু হয়ে যাবে। আর আমাদের যেটা সুপ্রিয় পানির ব্যবস্থার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবগত করা আছে। আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই অভ্যুত্থানকালে গণহত্যার মামলায় 5 বছর সাজার বিরুদ্ধে আপিল করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 17 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে এই আপিল করা হয়েছে। গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 জুলাই গণহত্যা সংক্রান্ত প্রথম মামলার রায় দেয়। এতে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী হয়ে বিচারিক কাজে সহায়তা করায় পুলিশের সাবেক প্রধান মামুনকে সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ রায়ের বিরুদ্ধেই আপিল করলেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।